প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। এসআইআর এর নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ, মিলবে না প্রকল্পের সুবিধা, বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। পিএম আবাস যোজনায় বাড়ি পাবেন কারা, প্রয়োজনীয় নথিপত্র থেকে আবেদন পদ্ধতি জানুন। লাফিয়ে বাড়ছে চিনির দাম, আমজনতার চিন্তা কমিয়ে এবার বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর। 20 সাংসদের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক, পার্টি সুদীপ কাকলি রচনা সহ 20 জন। টিএমসিপির সভার জন্য 2 তৃণমূলকেই অনুমতি, কার কর্মসূচি কোথায় বলে দিল হাইকোর্ট। অগ্নিমিত্রার ধমক খাওয়া বৃদ্ধার পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন বড় কথা। 26,000 চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট, যোগ্যদের জন্য হলো স্বস্তির খবর। মাসের শেষে চড়ল সোনার দর, আজ কত হলো 22 ও 24 ক্যারেটের দাম। অন্নপূর্ণার নাম গুলিয়ে ফেললেন মমতা, তো ঋতব্রতর, সরকারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ। মুখ খুলতে হলো না, নোটিশ ইস্যু হয়ে গেছে, বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দাম বৃদ্ধিতে চিনির সঙ্গে প্রতিযোগিতায় পেঁয়াজ 15 দিনে বেড়ে দ্বিগুণ। আত্মসমর্পণ করুন, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের। বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি, পুরনো ফাটলগুলি ফের পুনরুজ্জীবিত হচ্ছে, চাঞ্চল্যকর সতর্কবার্তা আইআইটি খড়গপুরের গবেষণায়। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বেড়ে হল 2000, রাজ্যবাসীর জন্য বিরাট ঘোষণা। এতজন মুসলিম মহিলা পেয়েছেন অন্নপূর্ণার টাকা, মমতার অভিযোগের জবাবে কি বললেন শুভেন্দু। শিল্প স্থাপন থেকে নীতি বদল, নতুন সরকারের দৃষ্টিভঙ্গি বোঝালেন মুখ্যমন্ত্রী। 21 আগস্টের পরও বহাল থাকছে চাকরি, 26,000 মামলায় মিলল বড় ইঙ্গিত। চিনির দাম কমাতে বড় পদক্ষেপ মোদী সরকারের, আমদানি করা চিনি 2 মাসেই বাজারে বিক্রির নির্দেশ। 15 লাখে গ্রুপ সি, 12 লাখে গ্রুপ ডি, 630 কোটি নিয়োগ মহাদুর্নীতি, পার্থ অর্পিতার বিরুদ্ধে ইডির ধামাকা চার্জশিট। এলপিজি কেওয়াইসি নিয়ে বড় খবর, আবারও বাড়ল ডেডলাইন, শেষ তারিখ কবে। মাসের শেষেই বাম্পার সুখবর, টানা 4 দিনের ছুটিতে বন্ধ স্কুল, অফিস, ব্যাংক। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কি নাগরিকত্ব রেশন শেষ, সুপ্রিম কোর্টের রায়ে মিলল বড় স্বস্তি। রোগী ভর্তির পর 72 ঘন্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য কড়া নিয়ম স্বাস্থ্য ভবনের। নভেম্বরেই পুরো ভোট, কলকাতা পুরসভা নির্বাচনের প্রস্তুতি গেরুয়া শিবিরের, বিধায়কদের নিয়ে বৈঠকে রাজ্য বিজেপি। এসআইআর এর নাম বাদ পড়লেই সব শেষ নয়, নাগরিকত্ব ও সরকারি প্রকল্প নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 8ম বেতন কমিশনের চমক, লেভেল 5 থেকে 8 এর কর্মচারীদের মূল বেতন কত বাড়তে পারে। হাজার হাজার কোটির বিনিয়োগে নবান্নের চমক, খুলছে কর্মসংস্থানের নতুন দিগন্ত। মাত্র 4 মাসে দলের অন্দরে চরম বিশৃঙ্খলা, তোলাবাজি রুখতে কড়া পদক্ষেপ রাজ্য বিজেপির সভাপতির। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে তীব্র বিক্ষোভ, বিজেপির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে জেলায় জেলায় বৃষ্টির দাপট, কোথাও ভারী বর্ষণ সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। আজই কি বদলে যাবে বাংলার আবহাওয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআর এর নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ, মিলবে না প্রকল্পের সুবিধা, বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তাদের মধ্যে অনেকের নাম বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন। এবার সেই ট্রাইব্যুনালে কতগুলো মামলার নিষ্পত্তি হয়েছে, বাদ যাওয়া কতজনের নাম নতুন করে তালিকায় যুক্ত হয়েছে, এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। পাশাপাশি বড় পর্যবেক্ষণও করছে শীর্ষ আদালত। এসআইআর মামলায় বিরাট পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি ভি মোহনা ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। সেই সময় আদালত স্পষ্ট জানায়, এসআইআর এর নাম বাদ যাওয়া মানেই কোনো মানুষের নাগরিকত্ব খারিজ হওয়া নয়, ফলে তাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা যায় না বলে পর্যবেক্ষণ আদালতের। এদিন সুপ্রিম কোর্টে জানানো হয়, রাজ্যের তরফে 38 লক্ষ আপিলের মধ্যে প্রায় 31 লক্ষ আপিল ভোটার লিস্টে নতুন করে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে বা বাদ দেওয়ার দাবিতে করা হয়েছে। মাত্র 7 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার পর পুনর্বহালের জন্য আবেদন করেছেন। আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ শীর্ষ আদালতে জানান, এখনো অব্দি বাদ পড়া ভোটারদের দায়ের করা 83,000 আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 75,000 মানুষের নাম নতুন করে তালিকায় যুক্ত হয়েছে। এই পরিসংখ্যান শোনার পর বিস্ময় প্রকাশ করে ডিভিশন বেঞ্চের তরফে জানানো
হয় বাদ পড়া ভোটারদের আর্জি অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির দাবি খতিয়ে দেখা হচ্ছে। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর কমিশনকে ফের রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নির্দেশ, কত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছে আর কত নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে সেটার হলফনামা দিয়ে কমিশনকে জানাতে হবে। পিএম আবাস যোজনায় কারা বাড়ি পাবেন, প্রয়োজনীয় নথিপত্র থেকে আবেদন পদ্ধতি জানুন। দেশের গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী নাগরিকদের মাথার উপরও যেন পাকা ছাদ থাকে, সেই উদ্দেশ্যে পিএম আবাস যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে ভারতের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। আপনিও যদি এর অধীন বাড়ি পেতে চান তাহলে কিভাবে আবেদন করবেন এবং কি কি নথিপত্র লাগবে জেনে নিন। পিএম আবাস যোজনার খুঁটিনাটি। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে শহর ও গ্রামীণ এলাকার নিম্ন আয়ের পরিবার, মাঝারি আয়ের শ্রেণী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য বাড়ি নির্মাণ বা পুরনো বাড়ি সংস্কারের জন্য অর্থনৈতিক সহায়তা ও গৃহ ঋণের সুদের হারে ভর্তুকি দেওয়া হয়। পিএম আবাস যোজনার আবেদনের ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতা রয়েছে। আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, পাশাপাশি দেশের কোনো জায়গায় তার কিংবা তার পরিবারের নামে পাকা বাড়ি থাকা যাবে না। পিএম আবাস যোজনার প্রয়োজনীয় নথিপত্র। এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীদের আধার কার্ড, আয়ের শংসাপত্র, বসবাসের শংসাপত্র, জাতিগত শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দরকার হয়। অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যায়। পিএম আবাস যোজনায় আবেদন করার পদ্ধতি। শহরাঞ্চলের নাগরিকরা সরকারি ওয়েবসাইট https:/pmaymis.gov.in এ গিয়ে পিএম আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন। ওই জন্য এই পোর্টাল খুলে সিটিজেন অ্যাসেসমেন্ট অপশনে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন বিকল্প বেছে নিতে হয়। এরপর নিজের শ্রেণী নির্বাচন করে আধার নম্বর এবং নাম যাচাই করতে হবে। এরপর স্ক্রিনে আবেদনপত্র আসবে, যথাযথ তথ্য দিয়ে সেটি পূরণ করে জমা দিতে হবে। সাবমিশনের পর একটি আবেদন নম্বর দেওয়া হবে। ভবিষ্যতে সেটি দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। কেউ অনলাইনে আবেদন করতে না পারলে নিকটবর্তী সিএসসিতে গিয়ে আবেদন করতে পারেন। গ্রামাঞ্চলের বাসিন্দারা তাদের গ্রাম পঞ্চায়েত প্রধান, সচিব বা স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি প্রকল্প বিষয়ক কোনো তথ্য বা সমস্যার জন্য সংশ্লিষ্ট জেলা অফিস বা পৌরসভা থেকে সাহায্য নেওয়া যেতে পারে বলে নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যেতে পারে। টিএমসিপির সভার জন্য 2 তৃণমূলকে অনুমতি, কার কর্মসূচি কোথায় বলে দিল হাইকোর্ট। 21 জুলাইয়ের পর 28 আগস্ট শহীদ দিবসের সভার পর তৃণমূল ছাত্র পরিষদ তথা টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়েও 2 তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছিল। 2 শিবিরই মেয়ো রোডে সভা করতে চেয়েছিল, সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অব্দি। এবার 2 তৃণমূলই সভার অনুমতি দিয়ে বিকল্প 2 জায়গা বলে দিল উচ্চ আদালত। মেয়ো রোডে সভা করবে না কোনো শিবির। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা উঠেছিল। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর তিনি বলেন, আগামী 28 আগস্ট কালীঘাটপন্থী তৃণমূল ক্যাথেড্রাল রোডে সভা করবে। অন্যদিকে ঋতব্রতপন্থী শিবিরের কর্মসূচি হবে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউয়ে। এদিনের শুনানিতে বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন করেন, আমি আসল ডুপ্লিকেট তৃণমূল এসবের মধ্যে চাচ্ছি না। কে আসল তাকে খোঁজার জন্য এই মামলা হয়নি। আপনারা কি একসঙ্গে মেয়র রোডে অনুষ্ঠান করতে আগ্রহী? জবাবে কালীঘাটপন্থী তৃণমূলের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, না, আমরা একসঙ্গে করছি না, রানী রাসমণিতে দেওয়া হোক। উত্তর শুনে বিচারপতি ভট্টাচার্য বলেন, তাহলে কাউকে মেয়র রোডে সভা করতে দেওয়া হবে না। এরপর 2 তৃণমূল শিবিরের জন্য 2টি বিকল্প জায়গা বলে দেয় আদালত। পাশাপাশি বেশ কিছু শর্তও বেঁধে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ, 2 শিবিরের সভাতেই 1500 জনের বেশি সমাগম করা যাবে না। দুপুর 12টা থেকে 3টে অবধি সভা করা যাবে। শুনানির এক পর্যায়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রতপন্থী তৃণমূলের উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য বলেন, একসঙ্গে অনুষ্ঠান করুন, ব্রিগেডে 10,000 জমায়েতের অনুমতি দেব। এছাড়া হাইকোর্টের নির্দেশ, 28 আগস্টের এই কর্মসূচির জন্য বুধবারের মধ্যে তৃণমূলের 2 শিবিরকে 20 জন স্বেচ্ছাসেবকের নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। কর্মসূচির সময় যান চলাচল যাতে ব্যাহত না হয় সেটা এই স্বেচ্ছাসেবকদের নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে এই কর্মসূচির জন্য পুলিশকেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছে আদালত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন প্রত্যেক বছর মেয়র রোডেই সভা করত তৃণমূল। তবে পালাবদলের পর দল 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এই বছর কে মেয়র রোডে সভা করবে এই নিয়ে তৃণমূলের মধ্যে শিবিরের মধ্যে এই বছর কে মেয়র রোডে সভা করবে এই নিয়ে তৃণমূলের 2 শিবিরের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছিল। শেষমেশ কাউকেই সেখানে সভা করার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়ে চলেছে, যার ফলে কালঘাম ছুটছে জনসাধারণের। আজ সোনার দামে লাভ দেখা গেল, আবারও সোনার দামে বেড়ে গেল বাংলায়। আজ কিনতে কত খরচ হবে দেখুন নতুন রেট চার্ট। আগস্টের মাসের শেষে বাড়ল সোনার দাম, যেমন আজকের রেট। 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে 15,500 টাকা। 22 ক্যারেট
10 গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে 1,55,000 টাকা। আজ 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম রয়েছে 16,310 টাকা। 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম রয়েছে 1,63,100 টাকা। এছাড়া আজ 1 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 16,225 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটের দাম 1,62,250 টাকা। সোনার পাশাপাশি আজকে রূপোর দাম এক ঝলকে দেখে নিন। 100 গ্রাম খুচরো রূপো কিনতে খরচ হবে 24,685 টাকা। 1 কেজি খুচরো রূপো কিনতে খরচ হবে 2,46,850 টাকা। পাশাপাশি আজ 100 গ্রাম রূপোর বাটের দাম রয়েছে 24,675 টাকা। 100 কেজি রূপোর বাটের দাম রয়েছে 2,46,750 টাকা। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে সোনা ও রূপোর দাম ওঠানামা করতে থাকবে। বিশেষজ্ঞরা আরো বলেছেন, এর আগে যারা সোনা কিনেছেন তাদের চিন্তা করার কোনো দরকার নেই, কিন্তু বর্তমানে যারা সোনা কিনবেন তাদের পকেটে কিছুটা হলেও চাপ পড়বে। অন্নপূর্ণার নাম গুলিয়ে ফেললেন মমতা, তো প্রীতব্রত সরকারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হলো তৃণমূল বিজেপি চর্চা। মহিলাদের আর্থিক সহায়তার প্রকল্প নিয়ে সোমবার ফেসবুক লাইভে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অন্নপূর্ণা ভান্ডার শব্দটি ব্যবহার করেন। প্রকল্পের নাম নিয়ে বিভ্রাটের পরই তাকে আক্রমণ করে বিজেপি। মমতার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় সরব হন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে মমতাকে কটাক্ষ ঋতব্রতর। তৃণমূল সরকারের সময়ে রাজ্যে মহিলাদের জন্য চালু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার। সরকার পরিবর্তনের পর বিজেপি সেই আর্থিক সহায়তার অঙ্ক বাড়িয়ে অন্নপূর্ণা ভান্ডার চালু করে। সোমবারে ফেসবুক লাইভে মমতা নতুন প্রকল্পটির নাম বলতে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার বলায় বিতর্ক আরও উস্কে যায়। মমতার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় সরব হন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার কটাক্ষ, উনি অন্নপূর্ণা ভান্ডার যোজনা গুলিয়ে ফেলেছেন। তবে শুধু প্রকল্পের নাম নিয়ে আক্রমণ করেই থামেননি তিনি। অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়ার ক্ষেত্রে যাতে প্রকৃত উপভোক্তারা বাদ না পড়েন সেই বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঋতব্রত বলেন, যোজনায় যাতে কেউ বাদ না পড়ে সেটা দেখতে হবে। একই সাথে কোনো পুরুষ যেন সুযোগ না পান। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি ও বক্তব্য রাখার বর্তমান পদ্ধতি নিয়েও কটাক্ষ করেন ঋতব্রত। তার কথায় উনি আজকাল ফেসবুক লাইভে সব বলছেন, ফেসবুকের বাইরে আগে বেরিয়ে আসুন। উনি এত পুরনো দিনের রাজনৈতিক ব্যক্তি, পছন্দের সাংবাদিকদের ডেকে কথা বলুন, গণতন্ত্র কথা বলছেন, লড়াইয়ের কথা বলছেন, সব ভালো, কিন্তু আগে ফেসবুক থেকে বেরিয়ে আসুন। এদিকে মমতার ফেসবুক লাইভে অন্নপূর্ণা যোজনা নিয়ে করা অভিযোগের পাল্টা জবাব আসে নবান্ন থেকেও। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি পরিসংখ্যান তুলে ধরে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। একই সঙ্গে মমতার ফেসবুক লাইভ নিয়েও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনায় এখনো পর্যন্ত বিপুল সংখ্যক মহিলা সুবিধা পেয়েছেন। এতদিন মমতাকে উদ্দেশ্য করে কটাক্ষ করে তিনি বলেন, ফেসবুকেই আপনি থাকুন বিকেলবেলা। পর প্রকল্পের উপভোক্তার পরিসংখ্যান প্রকাশ করে শুভেন্দু জানান, অন্নপূর্ণা যোজনাতে এখনো পর্যন্ত 1,45,64,472, 19,20,000 মুসলিম উপভোক্তা রয়েছে। বর্ণ ধর্ম না দেখে আমরা দিচ্ছি। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার নাম নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন শুধুমাত্র প্রকল্পের নামের মধ্যে সীমাবদ্ধ নেই। আগামী দিনে এই প্রকল্পই যে রাজ্যের রাজনৈতিক প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে, সোমবারের ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে। বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বেড়ে হলো 2,000, রাজ্যবাসীর জন্য বিরাট ঘোষণা। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে একটি অত্যন্ত বড় ও যুগান্তকারী ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যের বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্পের আওতায় থাকা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী বা দিব্যাঙ্গ ভাতার পরিমাণ আরও 500 টাকা বাড়ানো হচ্ছে। এর ফলে চলতি আর্থিক বছরের বিভিন্ন ধাপে এই ভাতাগুলি 1,500 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 2,000 টাকায় উন্নীত করা হবে। সরকারের এই মেগা ঘোষণায় রাজ্যের প্রবীণ নাগরিক, অসচ্ছল বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা আর্থিকভাবে দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, গত জুলাই মাসে এই ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছিল এবং 1 আগস্ট থেকে উপভোক্তারা সেই বর্ধিত অর্থ পেতে শুরু করেছিলেন। তবে এবার আর্থিক সাহায্য আরও কিছুটা বাড়িয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিল নবান্ন। ভাতা বৃদ্ধির এই খুশির খবরের পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে এক অত্যন্ত কড়া ও যুগান্তকারী প্রশাসনিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পূর্ববর্তী সরকারের আমল থেকে এখনো পর্যন্ত সামাজিক পেনশনের জন্য জমা পড়ে থাকা সমস্ত পুরনো আবেদনপত্র একেবারে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ অতীতে যারা এই সমস্ত ভাতার সুবিধার আশায় আবেদনপত্র জমা দিয়েছিলেন তাদের কাউকেই আর পুরনো আবেদনের ভিত্তিতে সুবিধা দেওয়া হবে না।
সকলকে এখন নতুন করে নতুন নিয়মে আবেদনপত্র জমা দিতে হবে। নবান্ন সূত্রে খবর, নতুন করে জমা পড়া এই সমস্ত আবেদনগুলি অত্যন্ত কঠোর প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে খতিয়ে যাচাই বাছাই করা হবে। আবেদনকারীর প্রকৃত বয়স, তাদের পারিবারিক আর্থিক অবস্থা এবং নির্ধারিত যোগ্যতার অন্যান্য মাপকাঠিগুলি জেলা ও ব্লক প্রশাসন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে খতিয়ে দেখবে। সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরেই কেবল চূড়ান্ত উপভোক্তাদের নতুন তালিকা প্রস্তুত করা হবে। যদিও ঠিক কবে থেকে এই বর্ধিত 2000 টাকার মাসিক ভাতা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো শুরু হবে সেই নির্দিষ্ট তারিখ বা সময় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক মহলের একটি বড় অংশের অনুমান গোটা রাজ্য জুড়ে নতুন আবেদনপত্র কিছুটা সময় লাগতে পারে। সেই কারণে আগামী নতুন আর্থিক বছরের শুরু অর্থাৎ এপ্রিল মাস থেকে আনুষ্ঠানিকভাবে এই 2000 টাকার বর্ধিত ভাতা পাওয়ার সুবিধা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায় জট এখনো কাটেনি। সুপ্রিম কোর্টের পূর্বের নির্দেশ অনুযায়ী যোগ্য বা আনটেন্ট প্রার্থীদের কাজে লাগিয়ে দেওয়ার মেয়াদ ছিল 31 আগস্ট পর্যন্ত এবং ওই সময়ের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করার কথা বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় যোগ্য প্রার্থীদের চাকরি বহাল রাখার দাবিতে একটি অন্তর্বর্তীকালীন আবেদন জমা দেওয়া হয়। মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে উত্থাপিত হলে আদালত আলাদা করে নতুন কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। বিচারপতি জয়মাল্য বাগচি জানান, যেহেতু আবেদনটি জমা রয়েছে তাই শুনানির আগে পর্যন্ত সুপ্রিম কোর্টের আগের নির্দেশই কার্যকর থাকবে। মূল বেঞ্চে বিচারপতি সঞ্জয় কুমারের অসুস্থতার কারণে আবেদনটি প্রধান বিচারপতির এজলাসে তোলা হয়েছিল। আইনজীবীর মতে আদালতের এই অবস্থানের ফলে নতুন শুনানি না হওয়া পর্যন্ত যোগ্য প্রার্থীদের চাকরি হারানোর আপাতত কোনো আশঙ্কা নেই। এলপিজি কেওয়াইসি নিয়ে বড় খবর, আবারও বাড়ল ডেডলাইন, শেষ তারিখ কবে? এলপিজি গ্রাহকদের জন্য স্বস্তির খবর, গ্যাসের কেওয়াইসি আপডেটের সময়সীমা ফের বাড়ানো হলো। এলপিজি সিলিন্ডার পেতে কেওয়াইসি বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। প্রথমে এই কেওয়াইসি আপডেটের ডেডলাইন ছিল 16 আগস্ট, তারপর তা বেড়ে হয় 23 আগস্ট। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনেকেই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেননি, তাই গ্রাহকদের কথা ভেবেই তেল বিপণন সংস্থাগুলি ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিষয়ে সরকারের তরফে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। নতুন সময়সীমা কবে? ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়াম এই 3 রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা গত কয়েক সপ্তাহ ধরেই গ্রাহকদের কেওয়াইসি সম্পূর্ণ করার পরামর্শ দিচ্ছে। সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার পেতে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে জানানো হচ্ছে। সেক্ষেত্রে কেওয়াইসির সময়সীমা কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে? এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, কেওয়াইসি সম্পূর্ণ করার নতুন সময়সীমা 31 আগস্ট। যারা এখনো প্রক্রিয়াটি শেষ করেননি তাদের এই বিষয়ে মেসেজ পাঠানো হবে। কিভাবে করা যাবে কেওয়াইসি? গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে আধারের বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে কেওয়াইসি সম্পূর্ণ করা যাচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট তেল সংস্থার অ্যাপের মাধ্যমেও এই প্রক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ রয়েছে। যাদের এলপিজি সংযোগের সঙ্গে ইতিমধ্যে আধার নম্বর যুক্ত রয়েছে তাদের অনেকেই অ্যাপের মাধ্যমে কেওয়াইসি করেছেন। উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় 32.97 কোটি সক্রিয় এলপিজি গ্রাহক রয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন, 31 আগস্টের মধ্যেও কেওয়াইসি না করলে এলপিজি সিলিন্ডার কি পাওয়া বন্ধ হয়ে যাবে? সংশ্লিষ্ট আধিকারিক জানিয়েছেন, সময়সীমা পেরিয়ে গেলে এলপিজি সরবরাহ অব্যাহত থাকবে। কেওয়াইসি না করা গ্রাহকদের কিভাবে সিলিন্ডার দেওয়া হবে তা পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশের উপর নির্ভর করবে। তবে তেল বিপণন সংস্থাগুলির আধিকারিকরা মৌখিকভাবে 31 আগস্ট পর্যন্ত সময়সীমা বৃদ্ধির কথা জানিয়েছেন। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি বলেই সূত্রের খবর। কলকাতা থেকে জেলায় জেলায় বৃষ্টির দাপট, কোথাও ভারী বর্ষণ সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। আজই কি বদলে যাবে বাংলার আবহাওয়া? নিম্নচাপের প্রভাবে ফের বদলের পথে বাংলার আবহাওয়া। বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় ভোর থেকেই শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। দিনের বাকি সময় আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুরের পর বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে। যদিও শহরে ভারী বৃষ্টির আশঙ্কা কম, তবুও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মহানগর। তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির আশেপাশে থাকলেও বৃষ্টির পরেও ভ্যাপসা গরম থেকে পুরোপুরি রেহাই মিলবে না। দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি? দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ আবহাওয়ার রূপ হতে পারে বেশ চড়া। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হতে পারে মাঝারি বৃষ্টি। এর সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে তুলনামূলকভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পাহাড়েও বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের নিম্নচাপের প্রভাব পড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আপাতত স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। অর্থাৎ আজকের দিনটা বাংলার জন্য নিম্নচাপের প্রভাব অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। একদিকে বৃষ্টি, অন্যদিকে ভ্যাপসা গরম, সব মিলিয়ে বদলে যেতে পারে আজকের দিনের আবহাওয়া। এখন নজর বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামী কয়েক ঘন্টায় কতটা শক্তি বাড়ায় এবং তার প্রভাব বাংলায় কতটা পড়ে।